শহরে পরপর তিনটি বীভৎস লাশ পাওয়া যায়। পুলিশ বুঝতে পারছে না এগুলো কার লাশ আর কেই বা এভাবে হিংস্রভাবে খুন করেছে। অন্যদিকে আদিত্য নামে একটি অত্যন্ত সহজ সরল ছেলের পারিবারিকভাবে বিয়ে ঠিক হয়, কিন্তু বিয়ের কদিন আগেই মেয়েটাকে গ্যাং রেপ করে মেরে ফেলা হয়। তাহলে মেয়েটার খুনের সাথে বাকি খুনগুলোর কি কোনো সম্পর্ক আছে? কেই বা এত নৃশংসভাবে খুন করে শহরের বিভিন্ন জায়গায় লাশ ফেলে রাখছে? এসবের পেছনে খুনির আসল উদ্দেশ্যটাই বা কি? এমনই একটা রুদ্ধশ্বাস গল্প আমরা জানতে পারবো আজকের ভিডিওতে। আজ এক্সপ্লেন করছি একটি বাংলা ক্রাইম থ্রিলার ওয়েব সিরিজ যার নাম কাটাকুটি। আশা করছি গল্পটা আপনাদের অনেক ভালো লাগবে। তাহলে শুরু করছি আজকের ভিডিও। একদিন শহরের এক বস্তির পাশেই পাওয়া যায় একটি বস্তাবন্দি মৃতদেহ। ছেলেটাকে এতই নৃশংসভাবে খুন করা হয়েছে যে সেটা দেখে পুলিশেরও গা গুলিয়ে উঠছে। থানার বড়বাবু দিব্যেন্দু বক্সি এই কেসের কোনো কুল কিনারাই খুঁজে পাচ্ছে না। তাই তিনি তার সহকর্মীদের ওপর খুবই বিরক্ত হয়ে আছেন। এরই মধ্যে আদিত্য নামের একটি ছেলে থানায় আসে। বড়বাবু তাকে দেখে বেশ অবাক হয়ে জিজ্ঞেস করে, কি ব্যাপার, তুমি আবার কেন এসেছো? আদিত্য বলে, বলেছিলাম না কাজ শেষ হলে নিজেই এসে ধরা দেব। বড়বাবু জিজ্ঞেস করেন, কাজ শেষ মানে? আদিত্য মুচকি হেসে বলে, আপনি বসুন, বলছি। এখানেই আদিত্যের কথায় সিন চলে আসে ফ্ল্যাশব্যাকে। একটি সুন্দর সাজানো গোছানো সংসার, বাবা মা আর তাদের একমাত্র ছেলে, নাম আদিত্য মুখার্জি। ছোটবেলা থেকে সে খুবই সহজ সরল আর গোবেচারা স্বভাবের। তাই বাবা মা ভালোবেসে তাকে ফুল বলে ডাকে। সে একটা দোকানে সেলসম্যানের কাজ করে, কারণ ছোটবেলা থেকে আদিত্য পড়াশোনায় খুব একটা ভালো ছিল না। আদিত্যর মায়ের মোবাইলের রেসিপি দেখে ও সব হিজিবিজি রান্না খেয়ে আদিত্যর বাবা সুনন্দ মুখার্জির একেবারে নাজেহাল অবস্থা। তাই এবার তিনি তার ছেলে আদিত্যের বিয়ে দিয়ে ঘরে একটা বৌমা আনতে চান, যেন একবেলা একটু শান্তিমতো ভালো খাবার খাওয়া যেতে পারে। কিন্তু আদিত্য বাবার প্রস্তাবে একদমই রাজি হয় না। সে বলে, সেলসম্যানের চাকরি করা ছেলেকে কোনো মেয়েই পাত্তা দেবে না, বিয়ে করা তো অনেক দূরের কথা। কিন্তু তবুও কোনোভাবে ছেলেকে রাজি করিয়ে সুনন্দবাবু ঘটক লাগিয়েছেন মেয়ে দেখার জন্য। আদিত্য কিছুতেই মেয়ে দেখতে যাবে না, তাই মেয়ে পক্ষই আদিত্যর বাড়িতে এসেছে। এই মেয়েটার নাম হলো স্মৃতি। ওদের দুজনকে আলাদা করে কথা বলার জন্য বাইরে পাঠালে স্মৃতি আদিত্যকে বলে, একটা কথা বলি, কিছু মনে করবেন না, আমি অন্য একজনকে ভালোবাসি। আদিত্য বলে, আরে না না, মনে করার কি আছে, যাকে ভালোবাসো তাকেই বিয়ে করো। স্মৃতি মন খারাপ করে বলে, এটাই তো অসুবিধে, আমি যাকে ভালোবাসি সে একজন মেয়ে, আর এই বিষয়টা বাড়িতে কেউ মেনেই নিচ্ছে না। এটা শুনে আদিত্য স্মৃতিকে সাপোর্ট করায় কথায় কথায় স্মৃতি আর আদিত্যের মধ্যে ভালো বন্ধুত্ব হয়ে যায়। আদিত্য বলে, তোমার যদি কোনো রকম হেল্প লাগে তাহলে আমাকে ফোন করতে পারো, আর আমার কোনো দরকার পড়লে আমি তোমাকে জানাবো। এর কিছুদিন পর ঘটক মশাই আরও একটি সম্বন্ধ নিয়ে আসে। সেই মেয়েটির নাম হলো কৌশানী। কৌশানী মেয়েটি একটু আধুনিক প্রকৃতির। মা মারা যাওয়ার পর কৌশানী আর তার বাবা একাই থাকে। কৌশানী আদিত্যের সাথে আলাদা করে কথা বলতে চাইলে আদিত্য ভয়েই যেতে চায় না, কারণ সে এর আগে কখনো মেয়েদের সাথে মেশেইনি। তবুও কৌশানী জোর করে তাকে একটা ঘরে নিয়ে গিয়ে দরজা লাগিয়ে দেয়। কথায় কথায় কৌশানী জানায় যে সে সিগারেট আর মদও খায়। এর আগে সে অনেকবার প্রেমও করেছে। এটা শুনে আদিত্য বলে, এতে তার কোনো আপত্তি নেই। কৌশানী একজন স্বতন্ত্র মানুষ, তাই সে নিজের ইচ্ছে মতো সবকিছু করতে পারে। আদিত্যের ভোলাভালা স্বভাব দেখে কৌশানীর তাকে বেশ পছন্দ হয়। আদিত্যরও কৌশানীকে অনেক ভালো লাগে। তাই দুই পরিবারের সম্মতিতে তাদের আশীর্বাদ পর্ব সম্পন্ন হয়। বিয়ের দিন ঠিক হয় কৌশানীর মামাতো দিদি সুলগ্নার বিয়ের পরে। সুলগ্নার বিয়ে নভেম্বরে আর কৌশানীর বিয়ে ডিসেম্বরে। আর কিছুদিনের মধ্যেই সুলগ্না রাজীব নামের একটি ছেলেকে বিয়ে করতে যাচ্ছে। সুলগ্না দিদির সাথে কৌশানীর ছোটবেলা থেকে খুবই ভাব। সুলগ্নাও কৌশানীকে খুব ভালোবাসে। কিছুদিনের মধ্যেই কৌশানীর সাথে আদিত্যর বাবা মারও খুবই ভালো একটা সম্পর্ক তৈরি হয়েছে। মাঝে মাঝে কৌশানী আদিত্যর বাড়িতে এসে আদিত্যর বাবাকে নানান রকম পদ রান্না করে খাওয়ায়। এভাবেই দিনে দিনে আদিত্য ও কৌশানী একজন আরেকজনকে খুব ভালোবেসে ফেলে।
একদিন কৌশানী আদিত্যকে বলে, আমি জানি তুমি সাথে থাকলে আমার কখনো কোনো অসুবিধে হবে না। আদিত্য কৌশানীকে কথা দেয় সে সবসময় কৌশানীকে আগলে রাখবে। সুলগ্নার বিয়ের দুদিন আগে কৌশানী আদিত্যকে কল করে আজই ছুটি নিয়ে সুলগ্নাদের বাড়িতে আসতে বলে। সুলগ্নার হবু স্বামী রাজীব তার বন্ধুদের নিয়ে আসছে। আজ রাতে তারা জমিয়ে আড্ডা দিতে পারবে। তবে আদিত্য বলে তার আজ জরুরি একটা মিটিং আছে, তাই সে কাল যাবে। এটা শুনে কৌশানীর একটু মন খারাপ হলেও সে বলে, তাহলে কাল সরাসরি সুলগ্নাদের বাড়িতে এসো না। ওদের বাড়ির একটু আগে একটা আন্ডার কনস্ট্রাকশন বিল্ডিং আছে, আমি তোমার জন্য সেখানেই অপেক্ষা করব। তুমি আগে সেখানে আসবে, তারপর আমি আর তুমি একসাথে গিয়ে সুলগ্নাকে সারপ্রাইজ দেব। এসব শুনে আদিত্য হাসতে হাসতে বলে, আচ্ছা তোমার মাথায় কি ছিট আছে? কৌশানী বলে, আমার মাথায় আরো অনেক কিছু আছে, বিয়ের পরেই দেখতে পাবে। এভাবেই কথা বলতে বলতে তারা দুজনে হাসতে থাকে। এরপর কথা মতো পরের দিন আদিত্য সেই বিল্ডিংটাতে যায়। নিচে দাঁড়িয়ে আদিত্য বারবার কৌশানীকে কল করে, তবে কৌশানীর ফোনটা বন্ধ দেখাচ্ছে। আদিত্য ভাবে কৌশানী হয়তো তার সাথে মজা করে লুকিয়ে আছে, তাই সে গেটটা খুলে সোজা বিল্ডিং এর ভেতরে ঢুকে পড়ে। এরপর একতলা দোতলা খুঁজে কৌশানীকে কোথাও দেখতে পায় না। তবে ৩ তলায় উঠে আদিত্য যা দেখল তাতে তার সারা গায়ে কাঁটা দিয়ে উঠল। সে দেখল কৌশানীর নিথর দেহ এক কোণায় পড়ে আছে। কোনো ভারী জিনিস দিয়ে তার মুখটাকে বীভৎসভাবে থেতলে দেয়া হয়েছে। এই কিছুদিনের মধ্যেই সে কৌশানীকে খুবই ভালোবেসে ফেলেছিল, কিন্তু আজ তার এমন অবস্থা দেখে প্রথমে আদিত্যের মুখ থেকে কোনো কথাই বের হয় না। কৌশানের থেতলে যাওয়া মুখ থেকে গল গল করে রক্ত ঝরছে। এবার আদিত্য পাগলের মতো চিৎকার করতে থাকে। এরপর কোনো রকমে পুলিশকে ফোন করে ক্ষতবিক্ষত দেহটা হাসপাতালে নিয়ে গেলে জানা যায় কৌশানীকে গ্যাং রেপ করা হয়েছে। প্রচুর ইন্টারনাল ব্লিডিংও হয়েছে। কোনো শক্ত জিনিস দিয়ে বারবার তার মুখে আঘাত করা হয়েছে। এসব শুনে সুলগ্না হাউমাউ করে কাঁদতে থাকে। আদিত্য হাসপাতালের একটা বেঞ্চে পাথরের মতো বসে আছে। সে তাদের এঙ্গেজমেন্টের আংটিটা ধরে ভাবছে, আর কটা দিন পরেই তো তাদের বিয়ের কথা ছিল। কতই না আনন্দে ছিল মেয়েটা, কিন্তু আজ কোথা থেকে কি হয়ে গেল। বড়বাবু আদিত্যকে থানায় ডেকে তার পরিচয় জানতে চাইলে আদিত্য বলে, আমার সাথে কৌশানীর সামনের মাসে বিয়ে হওয়ার কথা ছিল, কিন্তু সেটা আর হলো না, কারণ কৌশানী তো আর বেঁচে নেই। বড়বাবু বলেন, খুনি কে সেটা আমরা খুঁজে বের করব। মানুষ যে এতটা হিংস্র হতে পারে ভাবাই যায় না। আপনার কাছে যদি কোনো ইনফরমেশন থাকে বা আপনি যদি কাউকে সন্দেহ করেন, প্লিজ আমাদের জানাবেন। তবে আদিত্য বলে, এই কেসে আপনাদের কাউকেই লাগবে না। অফিসিয়ালি আপনাদের যা ফর্মালিটি আছে সেগুলো আপনারা করে নিন, বাকিটা আমি নিজেই ঠিক করে নেব। আমি সব ঠিক না করলে কৌশানী কি ভাববে বলুন তো? ও তো আমার উপরে অনেক ভরসা করেছিল, বলেছিল আমি থাকতে কেউ ওর কোনো ক্ষতি করতে পারবে না। কিন্তু দেখুন আমি ওকে রক্ষা করতে পারলাম না। কিছুক্ষণ চুপ করে থেকে আদিত্য বলে, আজ ১৬ই নভেম্বর তো, ২৬শে নভেম্বরের মধ্যেই সবকিছু ঠিক করে দেব। বড়বাবু বলে, দেখুন আইন নিজের হাতে তুলে নেবেন না, তাতে হিতে বিপরীত হবে। আমরা তো আছি আপনাকে ন্যায় বিচার দেওয়ার জন্য। আদিত্য বলে, আপনি ঠিকই বলেছেন, আমি যদি কোনো অন্যায় করে থাকি তাহলে আমি নিজে এসে আপনার কাছে ধরা দেব। কিন্তু এটা ঠিক হলো না জানেন তো, কৌশানী কখনোই কারো খারাপ চাইতো না। পৃথিবীর সব ভালো মানুষদের সাথে কি এমনটাই হয় নাকি? সেদিনের পর থেকে রাতে ঘুমাতে পারে না আদিত্য। বারবার কৌশানীর ওই থেতলে যাওয়া মুখটা মনে পড়ে। সে শুনতে পায় কৌশানী বলছে, আমার সাথে যারা এমনটা করলো তুমি তাদের কাউকে ছেড়ে না আদিত্য, তাদের কঠিন থেকে কঠিনতম শাস্তি দেবে। আদিত্য কেমন যেন পাগলের মতো হয়ে যায়। বাড়ির ভেতরে একা একা ঝিম মেরে বসে থাকে। ভেতরে ভেতরে প্রচন্ড হিংস্র হয়ে উঠছে সে। অকারণেই নিজের ছোটবেলার জিনিসপত্র বের করে ঘাঁটতে থাকে। এভাবেই সে একটা বাক্সে একটা জ্যামিতি বক্স খুঁজে পায়। তার ভেতরে থাকা কাটা কম্পাসটা বের করে সেটা দিয়ে নিজের আঙুলের সাথে খেলতে থাকে। এর পরের দিন ছিল সুলগ্নার বিয়ে। বরবধূ বিয়ের সাজে সজ্জিত। তাদের দেখে আদিত্য ভাবে কতই শপিং করেছিল কৌশানী এই দিনটার জন্য। এই করব, ওই করব, কত শত প্ল্যান। কিন্তু আজ সব শেষ। আদিত্য সুলগ্নার কাছে গিয়ে বলে সে বিয়েতে থাকবে না। এখানে থাকলেই তার বারবার কৌশানীর কথা মনে পড়বে। সেটা জানাতেই সুলগ্না খুবই কান্না করছিল।
পাশে বসে রাজীব দীর্ঘশ্বাস ছেড়ে বলে, সেদিন তুমি আসবে বলে কত আনন্দে ছিল মেয়েটা, কিন্তু আজ কোথা থেকে কি হয়ে গেল। চোখের জলে মনে এক রাশ যন্ত্রণা নিয়ে সেখান থেকে বেরিয়ে এলো আদিত্য। তবে নিচে আসতেই তার একটা খটকা লাগলো। সে যে সেদিন ওই বিল্ডিংয়ে কৌশানীর সাথে দেখা করতে যাবে সেটা তো আর কারো জানার কথা নয়। তাহলে রাজীব কি করে জানলো কৌশানী তার জন্য অপেক্ষা করছিল? কথাটা ভাবা মাত্রই আদিত্য আবারও সেই বিল্ডিংটাতে আসে, মার্ডার স্পটটা ভালো করে দেখবার জন্য। সেখানে যেতেই তার মনটা একেবারে হু হু করে ওঠে। ঠিক তখনই একটা বাচ্চা ছেলে এসে আদিত্যর হাত ধরে টানাটানি শুরু করে। বাচ্চা ছেলেটা কথা বলতে পারত না। প্রথমে আদিত্য বিরক্ত হলেও পরে তার মনে পড়ে বিশুর কথা। বিশু হলো কৌশানীর গ্রামের খুব গরিব পরিবারের ছেলে। জন্মের পরেই তার বাবা মা মারা যায়। তার উপর ছেলেটা ছিল বোবা, তাই কৌশানী বিশুকে খুবই ভালোবাসতো। বিশুর সমস্ত দায়িত্ব সে নিজের কাঁধে নিয়েছিল। দিদির বিয়ের শপিং করতে গিয়ে বিশুর জন্য জামা প্যান্ট কিনেছিল সে। এসব মনে পড়তে আদিত্য প্রচন্ড কৌতূহলী হয়ে বিশুকে ইশারায় জিজ্ঞেস করে, তুমি জানো, তুমি দেখেছো তোমার দিদিকে কে মেরেছে? ছেলেটা ইশারায় হ্যাঁ বলে এবং আদিত্যর হাত ধরে টেনে নিয়ে যায়। আদিত্য ভাবছে বিশু তাকে কোথায় নিয়ে যাচ্ছে। তবে সে এবার একেবারে চমকে যায়, কারণ বিশু ওকে সুলগ্নার বিয়ের অনুষ্ঠানে নিয়ে এসেছে। সেখানে একটা ট্রেতে কিছু গোলাপ ফুল রাখা ছিল। বিশু সেখান থেকে 3টে গোলাপ ফুল তুলে নেয়। আদিত্য কিছুটা দূরে দাঁড়িয়ে অবাক হয়ে বিশুকেই দেখছে। বিশু প্রথমে একটা গোলাপ দিল রাজীবের বন্ধু সানির হাতে, আরেকটা গোলাপ দিল রাজীবের আরেকটা বন্ধু ভিকির হাতে। এদিকে তখন রাজীবের সাথে সুলগ্নার সিঁদুরদান পর্ব শেষ হয়ে গেছে। এবার ধীরে ধীরে বিশু এগিয়ে গেল রাজীবের দিকে এবং রাজীবের হাতে তুলে দিল আরেকটা গোলাপ। এটা দেখে আদিত্যর হাত পা তখন রীতিমতো থরথর করে কাঁপছে। সে বুঝে গেছে এই 3জন মিলে সেদিন কৌশানীকে খুন করেছে। বিয়ে শেষ হলে আদিত্য সদ্য বিবাহিতা সুলগ্নাকে একটা ঘরে ডেকে আনে। সুলগ্না এলে আদিত্য তাকে বলে, আমি জানতে পেরেছি কারা কৌশানীকে মেরেছে। সুলগ্না জানতে চাইল কে করেছে এমন কাজ, তুমি কি তাদের চেনো? আদিত্য বলে, ভিকি, সানি আর রাজীব। রাজীবের নাম শুনে মাথা ঘুরে গেল সুলগ্নার। সে হাউ হাউ করে কাঁদতে কাঁদতে নিচে বসে পড়ল। আদিত্য বলে, একটু আগে জানতে পারলে ওর মাথা আমি ধর থেকে আলাদা করে দিতাম, কিন্তু এখন সেটা কি করে সম্ভব? এখন তো রাজীবের সাথে তোমার বিয়ে হয়ে গেছে। তবে সুলগ্না মুখ শক্ত করে বলে, এখনো সম্ভব। সব কটাকে মেরে ফেলো, আর এমনভাবে মারবে যাতে আর কেউ এরকম জঘন্য কাজ করার আগে 100 বার ভাবে। সুলগ্নার এমন কথায় আদিত্য যেন মনে সাহস ফিরে পায়। এবার শুরু হয় আদিতের প্রতিশোধ পর্ব। সুলগ্না রাজীবের সাথে শ্বশুরবাড়ি চলে যাওয়ার পর একদিন রাতের বেলা রাস্তায় সানির গাড়িটা হঠাৎ করে খারাপ হয়ে যায়। তখনই পাশে দিয়ে একটা গাড়ি যাচ্ছিল। গাড়িটা চালাচ্ছিল স্মৃতি। স্মৃতি হলো সেই মেয়ে যার সাথে প্রথমবার মেয়ে দেখতে গিয়ে আদিত্যর বন্ধুত্ব হয়েছিল। স্মৃতি সানিকে বলে, আপনাকে কোথাও ড্রপ করে দেব? এই রাতের বেলা একা একটা মেয়েকে দেখে সানির জিভ লকলকিয়ে উঠল। সে তৎক্ষণাৎ গাড়িতে উঠে বসে। কিছুক্ষণ পরেই নোংরা ভাষায় কথা বলে স্মৃতির গায়ে হাত বোলাতে লাগলো। তবে সে জানতো না আদিত্য পেছনের সিটেই শুয়ে আছে। সে হঠাৎ উঠে বসে বলে, একটা মেয়ে দেখলে আর অমনি শুরু হয়ে গেল, তাই না? এটা বলেই আদিত্য পেছন থেকে সানির গলা চেপে ধরে আর ধারালো ব্লেড দিয়ে সানির গলায় ততক্ষণ চালাতে থাকে যতক্ষণ না তার শ্বাসনালী ছিঁড়ে যাচ্ছে। এরপর সানির ডেড বডিটা রাস্তার সাইডে ফেলে দেয়। পরের দিন পুলিশ রাস্তার পাশে সানির মৃতদেহ দেখতে পায়। সানির পর এবার ভিকির পালা। ওরও নেশা হচ্ছে মেয়ে ছেলে। তাই আদিত্য অন্য একজন বান্ধবীকে দিয়ে ভিকিকে কল করালো। মেয়েটা ভিকিকে তার বাড়িতে আসতে বলে, কারণ সে বাড়িতে একাই আছে। তবে ভিকি মেয়েটার বাড়িতে গিয়ে দেখে আদিত্য আগে থেকে সেখানে বসে রয়েছে। এবার দুজনে মিলে ভিকিকে একটা চেয়ারের সাথে বেঁধে ফেলে। আদিত্য জ্যামিতি বক্সে থাকা সেই কাঁটাটা ভরে দেয় ভিকির একটা কানে। ফিনকি দিয়ে রক্ত বেরোতে শুরু হলো। ভিকি যন্ত্রণায় চিৎকার করে ছটফট করছে। আদিত্য ভিকির আরেকটা কানের ভেতরেও কাঁটাটা ঢুকিয়ে দেয়। এভাবেই সে কাঁটা দিয়ে ভিকির কানে ঘা দিতে থাকে যতক্ষণ না ভিকির শেষ নিঃশ্বাস বের হয়।
এরপর সে ভিকির লাশটা একটা বস্তায় ভরে বস্তির পাশে ফেলে আসে। সিরিজের শুরুতেই আমরা দেখেছিলাম পুলিশ বস্তির পাশে একটা বস্তাবন্দির লাশ খুঁজে পেয়েছে। সেটাই ছিল এই ভিকির লাশ। সব শেষে এবার রাজীবের পালা। রাজীব অষ্টমঙ্গলায় সুলগ্নাদের বাড়িতে এলে সন্ধ্যাবেলা আড্ডা দেওয়ার বাহানা করে আদিত্য গেল রাজীবের কাছে। রাজীব তখনও জানে না যে আদিত্য সব জেনে গেছে এবং তার দুই বন্ধুকে অলরেডি মেরেও ফেলেছে। ২-৩ পেগ মদ খাওয়ার পর রাজীব বলে, ভাই এসব বিয়ে করার চক্করে কখনোই যেও না। বউয়ের থেকে বাইরের মেয়েরাই ভালো। এই যে কাজের সূত্রে ৫-৬ মাস বাইরে থাকি, তখন কি এতটা লয়ালিটি রাখা যায় নাকি? তখন যা পাই তাই। প্রথম প্রথম কিছু মেয়েরা নখরাবাজি করে, তারপর বশে চলে এলে সব ঠিক হয়ে যায়। আবার কিছু কিছু মেয়ে আছে হাবে ভাবে খুব মডার্ন, কিন্তু ভেতরে ভেতরে সতী সাবিত্রী। তাদের বাগে আনতে একটু জোর জবরদস্তি করতে হয় আর কি। আদিত্য বলে, ঠিক কৌশানীর মতো, তাই না? কৌশানী রাজি হচ্ছিল না, তাই না? তাই জোর করে করতে হলো। রাজীব অবাক হয়ে বলে, এই তোমার কি নেশা হয়েছে নাকি? কি সব আজে বাজে বকছো? আদিত্য বলে, তোমরা সেদিন কি করেছিলে আমি সব জানি। রাজীব মাতলামো করতে করতে বলে, এই ভাই তুমি সব জানো? তাহলে ভালোই হয়েছে। ও একদম ফালতু মেয়ে ছিল। ছেলেদের সাথে পার্টি করছে, সিগারেট খাচ্ছে, ওসব ছোট ছোট ড্রেস পরে ঢলে পড়ছে। এমন করলে কে ঠিক থাকতে পারে বলো তো? কৌশানী একদম ফালতু মেয়ে। এই রাজীব মেয়ে দেখলেই বুঝতে পারে। ওই তো আমায় প্রথম সিগন্যালও দিয়েছে। পরে বলছে, ছাড়ো রাজীবদা, লোক ডাকবো রাজীবদা। আচ্ছা, আমি ওর দাদা হলাম কবে থেকে বলো তো? সতীপনা দেখাবার আর জায়গা পায় না। সে কি গালিগালাজ, খামচা খামচি। এই দেখো খামচি দিয়ে কি করেছে। আবার বলেছে তুমি এলে নাকি তোমাকে সব বলে দেবে। মেয়ে লিগোতে লাগে না বলো তো? তখনই তারটা কেটে গেল। এবার সব শুনে আদিত্য আর তার রাগ চেপে রাখতে পারে না। সে রাজীবকে প্রচন্ড মারতে মারতে বলে, ও তোমাকে শুধু দাদা বলতোই না, আসলেই দাদা মানতো। একটা মেয়ে যদি মদ খায়, সিগারেট খায়, তাই বলে সে বাজে মেয়ে হয়ে যায় না। একটা মেয়ে ভার্জিন নয় বলে তাকে রেপ করা যায় না। আমি কৌশানীকে ভালোবাসতাম। সেই ভালোবাসা তোদের মতো নরকের কীটরা কিছুতেই বুঝতে পারবে না। এই বলে আদিত্য কাবাবের শিক নিয়ে যেই রাজীবকে মারতে যাবে, অমনি সুলগ্না পেছন থেকে একটি ধারালো দা দিয়ে রাজীবের মাথায় কোপাতে থাকে। রাজীবের রক্তে আদিত্যের সারা শরীর ভিজে যায়। তাতেও মন না ভরায় মারা যাওয়ার পরেও সুলগ্না রাজীবের মাথায় কোপের পর কোপ বসাতেই থাকে। শেষমেশ আদিত্যই তাকে টেনে সরিয়ে নিয়ে যায়। সুলগ্না বলে, এতদিনে আমার বোনটার আত্মা শান্তি পেল। সেদিন থেকে রোজ ভেবেছি কবে আমি একে নিজের হাতে শেষ করব। তুমি পারলে আমাকে ক্ষমা করে দিও আদিত্য। এরপর আদিত্য থানায় বড়বাবু দিব্যেন্দু বক্সির কাছে নিজেকে স্যারেন্ডার করতে এসে এতক্ষণ এই কথাগুলোই বলছিল। আদিত্যের কথা শুনে একটা দীর্ঘ নিঃশ্বাস ফেলে বড়বাবু বলে, এখন আমার কাছে কেন এসেছো? আদিত্য বলে, ধরা দিতে এসেছি। বলেছিলাম না কোনো অপরাধ করলে নিজেই এসে স্যারেন্ডার করব? বড়বাবু বলে, এখন কোনো জেল ফাঁকা নেই। কোর্টে এমনিতেই অনেক ক্রিমিনাল কেস পেন্ডিং পড়ে আছে। নতুন করে কোনো ক্রিমিনালকে এখন আর অ্যারেস্ট করা যাবে না। তোমার কি গাড়ি আছে? গাড়ি না থাকলে লাস্ট একটা ট্রেন আছে। ট্রেনে চেপে সোজা কলকাতা চলে যাও। আদিত্য বলে, সুলগ্না কিন্তু কিচ্ছু করেনি স্যার। যা করার আমি করেছি। ওর যেন কিছু না হয়। আশা করব আর আপনার সাথে দেখা হবে না। এটা বলে আদিত্য চলে যেতে গেলে বড়বাবু তাকে ডেকে জিজ্ঞেস করে, রাজীবের বডিটা কোথায় সেটা তো বললে না? আদিত্য বলে, ওই যে হরিহরবাবু বললেন আজ সব আবর্জনা পুড়িয়ে ফেলার দিন। রাজীবের মতো আবর্জনাও আজ পুড়ে শেষ হয়ে যাবে। এটা বলেই আদিত্য চলে যায়। আসলে কিছুক্ষণ আগে একজন কনস্টেবল হরিহর বাবু থানার বাইরে কিছু একটা পোড়াচ্ছিলেন। বড়বাবু তাকে ডেকে জিজ্ঞেস করলে হরিহর বলেন, বাজে কিছু অপ্রয়োজনীয় ফাইল পুড়িয়ে দিচ্ছি স্যার। এখানেই জানা যায় এই হরিহর বাবু প্রথম থেকে আদিত্যের সাথে জড়িত। প্রতিটি কাজে উনি আদিত্যকে সহায়তা করেছেন। তবে বড়বাবু কাছে থেকেও সেটা বুঝতে পারেননি। এবার সব জানতে পেরে বড়বাবু জিজ্ঞেস করেন, তুমি পুলিশের চাকরি কেন করো হরিহর? হরিহর মজা করে বলে, সমাজ থেকে আবর্জনা পরিষ্কার করার জন্য স্যার। এটা শুনে এবার বড়বাবুও হেসে ফেললেন। আর এটা দেখিয়েই এখানেই এই গল্পটা শেষ হয়ে যায়।